Assalamu alaikum. Today we would like to discuss on command and control stresses. Okay. Command and control stresses, the case of standards. আমরা প্রথমে জানবো আসলে command and control stresses কি। আমাদের কোর্সটা হচ্ছে environmental economics. So command and control stresses এখানে আহ, কি বোঝায়? command and control stresses কি বোঝায়? So a command and control approach to public policy is one where in order to bring about behavior thought to be socially desirable, political authorities simply mandate the behavior in law, then use whatever enforcement courts, police, fines, and so on that is necessary to get people to obey the law. এর মানে কি? এর মানে হচ্ছে সরকার সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করার জন্য নীতি নির্ধারণ এবং তা প্রয়োগ তথা বাস্তবায়ন করতে পারে। সম্পদের ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীকে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ মেনে চলতে হয়। তবে সরকারকে বিধিনিষেধ তদারকিও করতে হয়। ওকে, এক্ষেত্রে সরকার যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে আইন প্রণয়ন করতে হয়, আইন ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকি করে। নাম্বার 3, আইন ভঙ্গকারীদের শাস্তির বিধান করে। জাস্ট সহজ কথা কি দাঁড়াচ্ছে? সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য বিধিনিষেধ আরোপ করে আইন প্রণয়ন, তা তদারকি এবং সর্বোপরি আইন ভঙ্গকারীদের শাস্তি প্রদান করা হলো কমান্ড অ্যান্ড কন্ট্রোল পলিসি। সো command and control policy, for example, a maximum level of toxic such as ppm, parts per million. Okay, in that case of arsenic, parts per million, such as ppm of arsenic in drinking water. A speed limit is a classic type of standard. It sets maximum rates that drivers may legally travel. ওকে, এই এক্সাম্পলগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এই এক্সাম্পলগুলো দিয়ে যে সাপোজ টক্সিকের কোনো একটা জিনিস দূষণের মাত্রা পার্টস পার মিলিয়ন দিয়ে ইন্ডিকেট করে, আর্সেনিকের মাত্রা এর চেয়ে বেশি হতে পারবে না, পানি দূষণ এর চেয়ে বেশি করা যাবে না, কোনো একটা হয়তো লেভেল বলে দিবে। আচ্ছা, গাড়ি চালাবেন, গাড়ি এর চেয়ে বেশি গতিতে চালানো যাবে না, সেটা করতে পারে, ম্যাক্সিমাম রেটস আপনাকে বলে দিবে। An emission standard is a maximum rate of emissions that is legally allowed. This is an emission standard. Emission standard means it's a maximum rate of emissions. Emission standard বলতে এটা emissionের একটা maximum rate বোঝাচ্ছে, যেটা that is legally allowed. The spirit of a standard is if you want people not to do something, simply pass a law that makes it legal and then send out the authorities to enforce the law. Okay. সো কমান্ড অ্যান্ড কন্ট্রোল পলিসির আওতায় সরকার একটা কেন্দ্রীয় পলিসি নির্ধারণ করে দেয়। এই কেন্দ্রীয় পলিসিটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটাকে স্ট্যান্ডার্ড বলে। যাকে ওকে কোনো কাজ অংশগ্রহণকারীর কর্মকাণ্ডের সর্বোচ্চ পরিমাণ নির্দিষ্ট করে দেয়াই হলো স্ট্যান্ডার্ড। সর্বোচ্চ পরিমাণ, দ্যাট মিনস গভর্নমেন্ট অলরেডি ডিটারমাইন দ্য লেভেল অফ ইমিশন, level of maximum government determine maximum level of emissions. This maximum level indicates standard. So an emission standard is a maximum rate of emissions that is legally allowed. Okay. যেমন সরকার যদি আইন করে দিল যে 30 মাইলের চেয়ে বেশি বেগে গাড়ি চালানো যাবে না, সো এই আইন অমান্য করলে অমান্যকারীকে জরিমানা প্রদান করতে হবে, এরকম হতে পারে ম্যাক্সিমাম লেভেলটা। কোনো মিল মালিককে বলে দেওয়া হলো প্রতি মাসে 100 টনের বেশি বর্জ্য নিক্ষেপ করতে পারবে না, সেটাই তার ম্যাক্সিমাম অ্যামাউন্ট, সেটাই তার স্ট্যান্ডার্ড লেভেল। এটা যদি মানা না হয় তাহলে সরকার মিল মালিককে শাস্তি দিবে, যদি মানা হয় তাহলে দিবে না, না মানা হলে শাস্তি দিবে, জরিমানা আরোপ করবে, সেটাই বোঝাচ্ছে। So we can discuss this standard level by figure. Look at the figure. This figure indicates that
is our familiar graph showing marginal abatement cost and marginal damages related to the rate at which some production residuals is emitted into environment. Suppose that initially the actual level of effluent is at E1. That is government when government uh, determined in that case government determined no rules, no restrictions, no emission standard. So that time a farm produces a farm uh, create this amount of emissions, E1 amount of emissions. Okay, now মানে আমরা কি বুঝলাম এটা দিয়ে? বোঝাচ্ছে যে একটা মিলের ইমিশন দেখানো হয়েছে যদি কোনো নিষেধ আরোপ না করা হয়। Suppose there is no rules, suppose there is no restrictions to throw the pollution, to throw the emissions, to throw the residuals. That time these farms create this amount of that time these farms emit these amounts of pollution, E1, this level E1. So now let government determine efficient level, socially efficient level of emissions. This indicates socially efficient level of emissions. This E star indicates socially efficient level of emissions. So government determine that if you emit more than if you create more than if you create pollution more than Easter, then uh, you have to uh, you have to give punishment. Okay, and you have to pay extra money. Okay, and in that case, government uh, government said that সরকার ইস্টার বিন্দু পর্যন্ত বর্জ্য নিক্ষেপের পরিমাণ নির্ধারণ করে দিল। যেহেতু নির্ধারণ করে দিল, ওকে, সো এখন আপনাকে এখান থেকে এখানে আসতে হবে। সো এখান থেকে E1 থেকে E স্টারে আসতে হবে। সো E1 থেকে ইউ স্টার আসতে হলে অবশ্যই আপনাকে খরচ করতে হবে। সো when government determine efficient level of emissions E star, that time of course you have to reduce your emission level from E1 to E star, and for that you have to pay, you have to spend money, and this indicates A area, you have to spend A amount of money. Okay, so otherwise 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 if you will not, if that farm not reduces their emissions, of course government will give punishment to the farm. সো এখানে মিলের মালিক ইমিশন লেভেল ই স্টারে আসতে এই পরিমাণ খরচ করবে। This is compliance cost, this name's compliance cost. That means if uh, previously these farms emit this amount of pollution, so when government determine efficient emission level, that time of course these farms have to reduce their emissions from E1 to E star, and for that of course these farms have to pay a amount of money. This is called compliance cost। অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত স্ট্যান্ডার্ডকে মানতে গিয়ে যে পরিমাণ খরচ মালিককে বহন করতে হয় তাকে বলা হয় কমপ্লায়েন্স কস্ট। ওকে, there are different types of standards. Number one, ambient standards. What does it mean? Ambient environmental quality refers to the qualitative dimensions. Qualitative dimensions means what? Qualitative dimensions means water, air, land, okay, soil. This is qualitative dimensions of the surroundings environment. It could be the ambient quality of the air over a particular city, or the ambient quality of the water in a particular river. So an ambient standard is a never exit level for some pollutant in the ambient environment.
হোয়াট ডাজ ইট মিন? একটা নির্দিষ্ট পরিবেশে যে এনভায়রনমেন্টাল মিডিয়াগুলো আছে, যেমন পানি, বায়ু, মাটি ইত্যাদির কোয়ালিটেটিভ ডাইমেনশনই হলো অ্যাম্বিয়েন্ট এনভায়রনমেন্টাল কোয়ালিটি। এই কোয়ালিটির সাপেক্ষে বিধিনিষেধ আরোপ করা হলে তাকে অ্যাম্বিয়েন্ট স্ট্যান্ডার্ড বলে। সাধারণত পরিবেশের কোয়ালিটি ঠিক রাখার জন্য সরকার অ্যাম্বিয়েন্ট স্ট্যান্ডার্ড নির্ধারণ করে। ওকে, সাপোজ an ambient standard for dissolved oxygen in a particular river may be set at 3 parts per million, meaning that this is the lowest sorry this is the lowest level of dissolved oxygen that is to be allowed in the river. So ambient standards cannot be enforced directly. So of course, what can be enforced are the various emissions that lead to ambient quality levels. To ensure that dissolved oxygen never falls below 3 ppm in the river, we must know how the emissions of the various sources on the river contribute to changes in this measure. Then, then introduce some means of controlling these sources. What does it mean? যেমন একটা একটা প্রতিষ্ঠানকে বলা হলো যে বর্জ্য দ্বারা যদি পার্শ্ববর্তী নদীর পানি তার বর্জ্য দ্বারা যদি পার্শ্ববর্তী নদীর পানি দূষিত হয়, তবে এই দূষণের কারণে অক্সিজেনের পরিমাণ হ্রাস পাওয়াতে মাছ মারা যাচ্ছে। ঠিক আছে, এমত অবস্থায় সরকার ওই নদীর পানির অক্সিজেনের স্ট্যান্ডার্ড লেভেল বেঁধে দিল, 3 ppm নির্ধারণ করে দিল এবং ঘোষণা করে দিল যে অক্সিজেনের পরিমাণ এই স্ট্যান্ডার্ডের নিচে নামলে নীরের মালিককে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। অর্থাৎ নীরের মালিক এমনভাবে বর্জ্য নিক্ষেপ করবে যেন O2 এর পরিমাণ 3 ppm এর নিচে না নামে। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট স্ট্যান্ডার্ড। ওকে, হোয়াট ডাজ ইট মিন ইনিশিয়াল স্ট্যান্ডার্ড? Emission standards are never exceed levels applied directly to the quantities of emissions coming from pollution sources. Emissions standards are normally expressed in terms of quantity of materials per some unit of time. For example, grams per minute or tons per week. ওকে, এক্ষেত্রে আপনাকে গভর্নমেন্ট বেঁধে দিবে আপনি কতটুকু বর্জ্য ফেলতে পারবেন, আপনি নদীর পানির দূষণের মাত্রাটা কত পর্যন্ত করতে পারবেন সেটা বলে দিবে না, আপনি কতটুকু বর্জ্য ফেলবেন সেটার মাত্রা আপনাকে নির্ধারণ করে দিবে। অর্থাৎ পরিবেশ দূষণকারী ফার্মকে সরকার যদি দূষণের একটি নির্দিষ্ট মাত্রা নির্দিষ্ট করে দেয়, তবে ওই নির্দিষ্ট মাত্রার দূষণকে ইমিশন স্ট্যান্ডার্ড বলে। অর্থাৎ এক্ষেত্রে সরকার ইমিশনের উপর সরাসরি সীমারেখা বেঁধে দেয় এবং এখানে কোনো অ্যাম্বিয়েন্ট কোয়ালিটির উপরে সীমারেখা বাঁধে না। এক্ষেত্রে ফার্মকে যে ইমিশন স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দেওয়া হয়, সে এর বেশি ইমিট করলে তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। পরবর্তীতে এই স্ট্যান্ডার্ড ওকে টেকনোলজি স্ট্যান্ডার্ড। What does it mean, technology standard? Technology standard indicates, in that case, the requirement that cars can be, suppose there are numerous standards that don't actually specify some end result, but rather the technologies or practices that potential polluters must adopt. Okay, we এই ক্ষেত্রে সরকার এবং বা অথরিটি কর্তৃক যে কোনো প্রযুক্তি সুনির্দিষ্ট করে দেয়াকে বলা হয় টেকনোলজি স্ট্যান্ডার্ড। অর্থাৎ উৎপাদনকারী কি প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করছে, সরকার সেটার উপর নিয়ন্ত্রণ বা স্ট্যান্ডার্ড বেঁধে দিতে পারে। এখানে সরকার পারফরমেন্সের উপর নিয়ন্ত্রণ না করে প্রযুক্তির দিকটাকে নিয়ন্ত্রণ করছে। যদিও সরকার অনেক দূর হতে এই নিয়ন্ত্রণ করছে, তা সত্ত্বেও প্রযুক্তি স্ট্যান্ডার্ডকে মেনে নিতে গিয়ে আপনা আপনি ইমিশন কমে যাচ্ছে। সাপোজ সরকার জেলেদের মাছ ধরার ইঞ্জিনের ক্ষেত্রে বিশেষ ডিজাইনের স্ট্যান্ডার্ড বেঁধে দিতে পারে। আবার পোলুটেন্ট ফার্মের ক্ষেত্রে বলে দিতে পারে একটির পরিবর্তে 2টি স্ক্রাবার ব্যবহার করতে হবে। দ্যাট মিনস গভর্নমেন্ট নির্ধারণ করে দিবে আপনি কি ধরনের টেকনোলজি ইউজ করবেন প্রোডাকশনের ক্ষেত্রে। এটাকে টেকনোলজি স্ট্যান্ডার্ড বলে।
Uniformity of standards. Uniformity of standard, what does it mean? Okay, a very practical problem in standard setting is whether it should be applied uniformly to all situations or varied according to circumstances. This can be illustrated by using the problem of the spatial uniformity of standards. The ambient air quality standards in the United Nations, for example, are essentially national. The problem with this is that regions may differ greatly in terms of the factors affecting damage, abatement, cost relationships, so that one set of standards uniformly applied across these local variations may have serious efficiency implications. That means uniformly applied across these local variations may have serious efficiency implications. What does it mean? শহরে এক ধরনের পলিউশন হয়, গ্রামে আরেক ধরনের পলিউশন হয়। এখন গ্রামের পলিউশন আর শহরের পলিউশনের ডিফারেন্ট আছে। শহরের যে পলিউশন সেটা মারাত্মক কেমিক্যাল থাকে, বর্জ্য মারাত্মক থাকে। কিন্তু গ্রামের পলিউশনটা অত সিরিয়াস না। ঠিক আছে? অত মারাত্মক না। সেহেতু দুটার জন্য যদি আমি একই ধরনের স্ট্যান্ডার্ড বেঁধে দেই সেটা অবশ্যই কাম্য হবে না। সেটা অবশ্যই এফিশিয়েন্ট হবে না। So, a single standard enforced throughout the year cannot be efficient at all points in time. If it is efficient at one time, it will not be at the other. এটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। Look at the picture. So, there are two damage functions. These damage functions for urban area and these damage functions for rural area. Okay. Try to understand. Of course, the damage level of rural area is lower than damage level of urban area. Okay, and for that the marginal damage curve of rural area is situated in right side, and marginal damage functions for urban area is situated in upper side. So height of the damage curve, height of the damage functions indicates uh, pollution level, indicates pollution level. Of course, pollution level of urban area is more than pollution level of rural area. So in that case, if government said uniform uniformity of standards, of course, it will not be efficient. It will not be efficient. It cannot be efficient at all points in time. So, in that case, এক্ষেত্রে রুরাল এরিয়ার জন্য গভর্নমেন্ট বলে দিবে তোমার এফিশিয়েন্ট লেভেল কোথায় হয় সেটা ফার্স্ট জানতে হবে। Socially efficient level occurs when marginal damage functions equals marginal abatement cost. So government set the efficient level for rural area ER, and government set the efficient level of emissions for urban area EU. EU indicates this one. So আরবান এরিয়াতে দূষণের মাত্রাটা অনেক বেশি। সো এটা যদি আমাদের ইমিশন লেভেল হয়ে থাকে, প্রিভিয়াস ইমিশন লেভেল, যখন কোনো ধরনের গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন আরোপ করে নাই, তাহলে এক্ষেত্রে অবশ্যই আরবান এরিয়াকে অনেক বেশি দূষণ কমাতে হবে, কারণ আরবান এরিয়ার দূষণটা মারাত্মক। এটা হচ্ছে তার সোশ্যালি এফিশিয়েন্ট লেভেল অফ এমিশনস, এবং এটা হচ্ছে রুরাল এরিয়ার জন্য এফিশিয়েন্ট লেভেল অফ এমিশনস। এখন যেটা রুরাল এরিয়ার জন্য এফিশিয়েন্ট লেভেল অফ এমিশনস বেঁধে দেওয়া হয়েছে, সেটা আমরা কখনোই আরবান এরিয়ার জন্য নির্ধারণ করতে পারবো না, কারণ তাহলে সেটা এফিশিয়েন্ট হবে না। এখানে সেটাই বোঝাতে চাচ্ছে। যদি এটা করি তাহলে দেখা যাবে যে আরবান এরিয়াতে পলিউশন হচ্ছে অনেক বেশি। ঠিক আছে? তাহলে তারা এই আরবান এরিয়াতে যারা পলিউশন করছে তারা তারা কম কস্ট বিয়ার করবে তাদের দূষণের তুলনায়, তাদের ড্যামেজের তুলনায়। Okay. So, equimarginal principle, standards and the equimarginal principle.
Equimarginal principle indicates that suppose two firms both both spend same money for production, but one firm produces more than other firms. Why? Because one firm uses better technology than other firm. So, equimarginal principle also works in that case. How? Look at the picture. This figure shows the marginal abatement cost relationships for two different sources. There are two different source A and source B, each emitting the same waste material. Okay, the marginal abatement cost functions differ. For farm A, they increase much less rapidly as emissions are reduced than they do for farm B. Okay, why? Because they may be producing different outputs with different technologies. One farm might be older than the other, and older technology may be less flexible and making it more costly to reduce emissions than at the plant with the newer equipment. So, one plant may be designed to use a different type of raw materials input than the other. This, in fact, mirrors the situation in the real world. এটা আমাদের কি বোঝাচ্ছে? এটা আমাদের বোঝাচ্ছে এ এবং বি দুটি সোর্সের মাধ্যমে আমরা এই পলিউশনটা কমাতে পারি। এটা কি ইমিশন লেভেল দেখাচ্ছে একপাশে। এই কলামটা আমাদের ইমিশন লেভেল ইন্ডিকেট করছে এবং মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্টটা মানে এই যে ইমিশনের যে কস্টটা আমরা দুটো সোর্সের মাধ্যমে কমাতে পারি, দুটো ওয়েতে কমাতে পারি। এখানে বলছে এ একটা সোর্স, বি একটা সোর্স। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে বি সোর্সের তুলনায় এ সোর্সে আমাদের ইমিশন কমাতে খরচ কম লাগছে। কেন খরচ কম লাগছে? এখানে খরচ কম লাগছে কারণ A source uses better technology than B, where B source uses old technology, and we know that old technology may be less flexible. আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। এখানে বলতে চাচ্ছি যে আমরা যদি বেটার টেকনোলজি ইউজ করি, এখানে এ এবং বি দুটো দুটো সোর্সের উদ্দেশ্য হচ্ছে ইমিশনস কমানো। এখন ইমিশন কমাতে গিয়ে দেখা যাচ্ছে বি সোর্সের তুলনায় এ সোর্স দিয়ে আমরা উভয় সেম পরিমাণ, লুক এট দ্য পিকচার, for suppose we want to reduce emissions from 10 to 20 units. Okay, 10 to 20 tons. This but horizontal axis indicates emissions, this vertical axis indicates cost. Okay, so if one farm reduces emissions from 20 to 10, that time a source spent 16.5 amounts of money, but B source spent 204.9 amounts of money. Okay, so why? Because B source uses old technology and A uses better technology, new technology. এই কারণে তার খরচ কম, যদিও সেম পরিমাণ কমাচ্ছে, সেম পরিমাণ ইমিশনস কমাচ্ছে, কিন্তু বি এর তুলনায় এ এর খরচ কম। আশা করি আজকের আলোচনা সবাই বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।